আতিকা সম্মতি জানিয়ে ইয়ানার হাত ধরে টেনে ভেতরে প্রবেশ করল। এক প্রান্তে পাশাপাশি বসল দুই রমণী। রিফাতে আর আহিল একে অপরের দিকে চেয়ে রুদ্ধশ্বাস ছেড়ে তারাও পাশাপাশি বসল। আহিল হালকা হেসে ইয়ানার দিকে তাকিয়ে বলল, বোন কম শালি সাহেবা ট্রিট চেয়েছে, আর আমি তা কিভাবে ফেলতে পারি? ইয়ানা মিষ্টি হেসে বলল, ট্রিট আমার প্রাপ্য ছিল দাদা ভাই। লুকিয়ে বিয়ে করেছো তোমরা, এইটুকু পকেট ঢিলা তো বেমানান। আহিল মাথা চুলকিয়ে ঠোঁট টিপে হাসল। আতিকার দিকে তাকিয়ে থেকে বলল, আমার হাত বাঁধা ছিল ইনু, বান্ধবী তোমার পুরাই আগুন পুড়িয়েছে, আমার পোড়াচ্ছে ভীষণ। কেন, তুই কি ঘুঁটে? বন্ধুর গা জ্বালানোর কথা শুনতে পেল আহিল। অত্যাধিক ধীর কণ্ঠে কথাটি বলেও কান খাড়া আহিলের তা শ্রুতিহীন হয়নি। সেও চোখ ছোট ছোট করে রিফাতের উদ্দেশ্যে ধীমে স্বরে বলে, তুই কি বুঝবি প্রেমের কথা, বেরসিক একটা। কথাটি শুনে পাত্তা দিল না রিফাত। সে যা সেটা সবাই জানানোর প্রয়োজন নেই। তার ভীতু পাখি দেখছে তার আসল রূপের একটু ঝলকানি। এদিকে আতিকা লজ্জায় লাল হলো, কিন্তু চোখে দৃঢ়তা রাখার চেষ্টা করে চায় আহিলের পানে। আহিল গলা কেশিয়ে উঠল, আবারও বলল, আচ্ছা, আরও একটা পকেট ঢিলা করতে রাজি আমি। কি চাও বলো? ভেবে বলবো, আপাতত এইটুকুই এনাফ। ইয়ানা কথা শেষ হতেই রিফাত মেনু হাতে নিজের নজর সরিয়ে সবার দিকে তাকিয়ে বলল, কি খাবে? ইয়ানা অমনি বলল, আইসক্রিম। ডিনারে এসেছি, পার্কে নয়। পেট ভরার মতো কিছু বলো। ঠোঁট বাঁকালো ইয়ানা, মিনমিন স্বরে উচ্চারণ করল। রাক্ষস। রমণীরা গল্পে ব্যস্ত। খাবারের জিম্মা ছেলেদের উপর ছেড়েছে তারা। রিফাত ওয়েটারকে ডাকলো, আদেশ দিল কিছু নামজাদা খাবারের। কিন্তু মুহূর্তের মধ্যে টেবিল হলো ভরপুর। খাবার খেতে আরম্ভ করলো সকলে, কিন্তু ইয়ানা আর আতিকা খাচ্ছে কম আর কথা বলছে বেশি। যা দেখে রিফাত বলল, ইয়ানা, প্লেটের খাবার 5 মিনিটে শেষ করবে, না হলে এখানেই ছেড়ে আমি বাড়ি ফিরে যাব। আমিও। রিফাতের শাসনের সুরে ইয়ানা ভরকালো, আর এর আমিও শুনে আতিকা চমকে ওঠে। মনে মনে ভাবলো কি এক বর পেয়েছে তারা। দু চঞ্চল ভীতু সখী তাদের পুরুষদের দেওয়া হুমকি সত্যস্বরূপ গ্রহণ করে খাওয়া শুরু করলো। টুকটাক কথাবার্তা আর দীর্ঘ সময় লাগিয়ে খাওয়া দাওয়ার পর্ব শেষ করলো সবাই। সর্বশেষে আনা হলো ডেজার্ট জাতীয় খাদ্য, যেটা শুধুমাত্র ইয়ানা আর আতিকার জন্য। আতিকা 1 চামচ ডেজার্ট মুখে পড়ে উসখুস বদনে নড়ে চড়ে বসল। তৎপর মিষ্টি হেসে রিফাতের দিকে তাকিয়ে বলল, ভাইজান, আপনাদের কলেজ লাইফের বিষয়ে কিছু বলুন না। আতিকার কথায় অপ্রস্তুত হল রিফাত। স্বাভাবিক থাকা মুখাবয়ব হঠাৎ গম্ভীর রূপ ধারণ করল। কিছু তিক্ত স্মৃতি মস্তিষ্ক আঁকড়ে ধরল। ইয়ানার কথা যেন এক পল ভুলেই বসল। বিষাদ ছুঁয়েছে হৃদয়। পর মুহূর্তে চোখ তুলে সামনে তাকাতেই দেখল ইয়ানা কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে আছে তারই পানে। রিফাত শুকনো ঢোক গিলে সামনের চুলে আঙুল চালিয়ে পিছনে ঠেলে দিল। আহিল বুঝল বন্ধুর ক্লেশ। পরিস্থিতি অনুকূলে আনার জন্য হালকা হেসে বলল, মেডিকেল লাইনে পড়াশোনায় কলেজের মজা উপভোগ করতে পারিনি আমরা, তাই বলার মতো বিশেষ কিছু নেই। আহিলের কথা শুনে আর আতিকা কিছুই বলল না। রিফাত গলা ছেড়িয়ে আসন রেখে উঠতে উঠতে বলল, আই এম জাস্ট কামিং। ইয়ানা কিছু বলতে নিল চুপ করে গেল। তাকিয়ে রইল রিফাতের যাওয়ার পথে। চুপসে কেন মেয়েটা? রিফাতের এভাবে উঠে চলে যাওয়াটা সঠিক ঠেকল না তার কাছে। আহিল লক্ষ্য করল ইয়ানার উদাস চেহারা, তাই আগ বাড়িয়ে বলল, হয়তো দরকারে গেছে, চলে আসবে এখনই। ইয়ানা সামান্য হাসল। সে হয়তো একটু বেশিই ভাবছে। কথাটি মনে মনে আউড়িয়ে শান্ত করল নিজেকে। সিগারেটের বিষাক্ত ধোঁয়া বাতাসকে অশুদ্ধ করে তুলছে, কিন্তু সেদিকে ভ্রুক্ষেপ না করে একের পর এক টান দিচ্ছে রিফাত। নিজেকে সামলাতে ব্যস্ত সে। ক্লেশপূর্ণ অনুভূতিকে ভুলে যাওয়ার আপ্রাণ চেষ্টায় লিপ্ত। রুদ্ধ শ্বাস ছাড়ল গোপনে। অন্যায় ইয়ানার সাথে অন্যায় করছে না তো রিফাত? ধোকায় রাখছে কি মেয়েটাকে? বুক কেঁপে উঠল নিমিষেই। কাউকে হারিয়ে অন্য একজনকে কি আঁকড়ে ধরে বাঁচা সম্ভব? নিমিষেই ভেসে উঠল ইয়ানার নিষ্পাপ মুখশ্রী। ঘন নিঃশ্বাস ফেলে চোখ বুজে। অতীতের কাছে নিজের বর্তমান এবং ভবিষ্যৎকে বিষিয়ে তুলতে পারে না সে, পারে না বিবেক হারাতে। ছন্ন ছাড়া রিফাতকে গুছিয়ে তুলেছে ইয়ানা। জীবনের পাঠ শিখিয়েছে,
বুঝিয়ে দিয়েছে সে ছাড়া কেউ রিফাতকে ভালো রাখতে পারবে না। ভাঙা হৃদয় গড়িয়ে নিজের অস্তিত্বকে বিরাজ করছে তার মনে। অনন্য সেই মেয়েকে কষ্ট দিলে স্বয়ং সৃষ্টিকর্তাও নারাজ হবে। অশান্ত অনুভূতির সমাপ্তি ঘটিয়ে আপন মনে বোঝালো নিজেকে। প্রথম জীবনের পীড়া শেষ হোক, ইয়ানা হোক আমার শেষ জীবনের সম্বল। দ্বিতীয় নয় বরং পরিণাম হোক আমার, তৈরি হোক আমার মনে অন্তহীন ভালোবাসা। অনুভবে অনুরাগে মিশে যাক আমার। আল্লাহর দেয়া রহমতকে অবহেলা নয়, আগলে রাখতে হয় রিফাত। একান্ত আপন সে আমার, আমার অর্ধেক, আমার স্ত্রী, আমার ইয়ানা। অর্ধ জ্বলন্ত সিগারেট হঠাৎ কেউ আঙুলের ফাঁক থেকে টেনে নিয়ে দূরে ফেলল। আকস্মিক ঘটনায় বিস্মিত হয় রিফাত। পরক্ষণে শুনতে পায় চিরচেনা কণ্ঠস্বর। আবার এই ছাইপাশ খাচ্ছেন? একজন ডক্টর হয়ে এই ধরনের কাজ অন্যায়, বেমানান। রোগীদের কি পরামর্শ দেবেন যেখানে নিজেই নিজের স্বাস্থ্য সম্পর্কে উদাসীন? আর এসব খারাপ মানুষের খায়, আপনি না ভালো? রিফাত এক পলক তাকালো ইয়ানার পানে। তার বুক পর্যন্ত আসে না মেয়েটা, আর সে নাকি তাকে শাসন করছে। ভাবা যায় রিফাত হাসবে না মেয়েটার কথার উত্তর দেবে ভেবে পেল না। রিফাত খানিকটা ঝুঁকে পড়ে মেয়েটার সামনে, হাত ধরে নিচের দিকে টেনে আনে, ভ্রু নাচিয়ে বলে, কে বললো ভালো আমি? তবে কি ভালো নন? ইয়ানার অবোধ প্রশ্নে রিফাত থমকালো। এরকম একটা মেয়েকে কিভাবে সে দূরে সরিয়ে রাখতে পারে? রিফাত ঠোঁট প্রসারিত করে টোকা মারল ইয়ানার কপালে, কাঁধ উঁচু করে বলল, আই ডোন্ট নো। ইয়ানা কিছুক্ষণ চুপ করে থেকে বলল, এখানে একা দাঁড়িয়ে আছেন কেন? ওখানে সবাই আপনার জন্য অপেক্ষা করছে। সবাই নাকি তুমি? ইয়ানা এবার একটু সংশয় পড়ল। সত্য প্রকাশের নিষেধাজ্ঞা জারি করল। লজ্জায় অনল হলো লাজুক। এভাবে বলবে যে রিফাত এর শূন্যতা তাকে জ্বালাচ্ছিল, তাই তো থাকতে না পেরে নিজেই ছুটে এলো তার কাছে। রিফাত বুঝল তার সামনে দাঁড়িয়ে থাকা রমণীর মনোভাব। প্রশান্তি বয়ে গেল মন আঙিনায়, অন্তক্লেশ উবে গেল মুহূর্তেই। রিফাত শান্ত কণ্ঠে বলে, কিছু মিনিটের দূরত্ব বরদাস্ত করতে পারছো না? যেদিন এই আমিটাই থাকবো না তখন কি করবেন মিসেস? ইয়ানা বুকের ভেতর সবকিছু উলট পালট হয়ে গেল যেন। ফাঁকা হলো মস্তিষ্ক। জলজলে চোখে তাকালো রিফাতের দিকে। ভাবতেও কষ্ট হচ্ছে রিফাতের কথায় সারমর্ম। অন্তরের ক্লাস অন্তরালে রেখে ইয়ানা চোখে মুখে মিছে রাগ ফুটিয়ে তোলার চেষ্টা করে বলল, আপনি সত্যিই ভালো নন, খারাপ, ভীষণ রকম পচা। একাই দাঁড়িয়ে থাকুন, আমি গেলাম। ইয়ানা চলে যেতে নিলে রিফাত খপ করে ইয়ানার হাত টেনে তাকে আটকিয়ে নেয়। আপন বুকের সাথে ইয়ানার পিঠ ঠেকিয়ে দাঁড় করায়। সামান্য ঝুঁকে পড়ে বলে, কি হলো? রাগ, অভিমান নাকি দুঃখ? যাই হোক, তাতে আপনার কি? আমারই তো। অল অফ ইউ, ইনক্লুডিং ইউ। ইয়ানা বিরক্ত হয়, নিজেকে ছাড়িয়ে নেয়ার চেষ্টা করে বলে, ছাড়ুন, কেউ দেখলে খারাপ ভাববে। ভাবুক, দেখুক, বুঝুক, জানুক, আর বলুক সবাইকে যে রিফাত কতটা বদলে গেছে, কতটা উন্মাদ মানবে পরিণত হয়েছে। মনে মনে কথাটি উচ্চারিত করে রিফাত আলগোছে ঠোঁট ছোঁয়ায় ইয়ানার মাথায়। হিজাবের উপর দিয়েও ইয়ানা বোঝে কাঙ্ক্ষিত স্পর্শ। চোখ বন্ধ করে অনুভব করে সবটাই। মুচকি হাসে। এবার ঘুরে দাঁড়ায় রিফাতের মুখোমুখি। মাধুর্য কণ্ঠে বলে, আপনি আর ওইসব খাবেন না। রিফাতও চোখে গভীর ভাবে নিশুধায়। নেশার বদলে নেশা চাই, যে আসক্তি বিষাক্ত নেশাকেও হার মানাবে। স্নিগ্ধ শোভন পরিবেশের বুক চিরে এগিয়ে যাওয়া দ্রুতগামী গাড়ি হুট করে থেমে যাওয়ায় কিছুটা অবাক হলো ইয়ানা। পাশে তাকাতে দেখল রিফাত এতক্ষণ গাড়ির দরজা খুলে নেমে পড়েছে। ইয়ানা কিছু বলতে নিলেও পারল না। নজর ঘুরিয়ে দেখল রিফাত পাশের একটা গ্রোসারি দোকানে ঢুকেছে। ইয়ানার ভাবনার পর্ব বিশাল রূপ নেওয়ার আগেই রিফাত ফিরে এলো। গাড়ি চালকের সিটে বসে হাতে থাকা আইসক্রিমের মাঝারি আকৃতির বক্স ইয়ানার কোলের ওপরে রাখল। মুহূর্তে ঠোঁট দখল করল বিস্তার হাসি রেখা। চোখ মিলে একবার রিফাতের দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করলো রিফাত কি জাদু জানে। সত্যি তার আইসক্রিম খাওয়ার ইচ্ছে হচ্ছিল, কিন্তু তা মুখে প্রকাশ করতে পারছিল না। ইয়ানা মিষ্টি করে বলল, থ্যাংক ইউ। রিফাত উত্তর দিল না, বরং টিস্যু পেপারে বক্স এগিয়ে দিয়ে কড়া কণ্ঠে বলল, লিপস্টিক মোছো। আচানক রিফাতের এমন গুরু গম্ভীর কণ্ঠে ইয়ানা ঘাবড়িয়ে গেল। ভ্রু কুঞ্চিত করে অস্পষ্ট স্বরে উচ্চারিত করল। রিফাত রুদ্ধশ্বাস ছেড়ে নিজেই এগিয়ে গেল মেয়েটির দিকে।
হাত বাড়িয়ে ইয়ানার নরম গাল সহ ঘাড় নিজের থাবার মাঝে আবদ্ধ করে বৃদ্ধাঙ্গুল স্পর্শ করল ইয়ানার গোলাপি রাঙা ঠোঁটে। আজ পুরো সময়টা রিফাতের অশান্তিতে কেটেছে। মোহনীয় ইয়ানার অধৈর্য গোল তাকে শান্তিতে থাকতে দেয়নি। আস্তে ধীরে আঙুল ঘষে মুছে দিল অবশিষ্ট রংটুকু। এদিকে কাহিল ইয়ানা, এটুকু স্পর্শে শরীর ঝাঁকুনি দিয়ে ফরফর করে উঠল। নাকের ডোকা ঘেমে গেল মুহূর্তেই। রিফাত আলগোছে খুলে দিল ইয়ানার হিজাব। পিনগুলি সযত্নে রাখলো গাড়ির ফ্রন্ট টয়ারে। চুলের খোপা খুলে ফেলতেই ঝরঝর করে ঝরে পড়ল অবাধ্য কেশ। ইয়ানা সবটা সময় পুতুল হয়ে বসেছিল। রিফাতের প্রতিটা কর্ম তাকে সুখের দেশে নিয়ে যাচ্ছিল, এমন দেশ যেখান থেকে ইয়ানা কখনোই বেরিয়ে আসতে চাইবে না। এতক্ষণে শোনা গেল রিফাতের শান্ত নির্মল স্বর। আজকেই লাস্ট, আর কখনোই তুমি সাজবে না ইয়ানা। এটা তোমার স্বামীর প্রথম চাওয়া কিংবা আদেশ। তখনই সাজবে যখন সাজটা একান্ত রিফাত হোসেনের জন্য হবে। প্রথম কথাগুলি নতজানু হয়ে শুনলেও শেষের বুলিতে দৃষ্টি ওঠালো। লাজুক হলো সর্বাঙ্গ, ভালো লাগার জোশ খেলে গেল। রিফাত আইসক্রিম বক্সের ঢাকনা খুলে তা এগিয়ে দিল ইয়ানার দিকে। সব ভুলে চামচ কাটিয়ে মুখে দেওয়ার পূর্ব মুহূর্তে মনে হলো রিফাতকে আগে দেওয়া উচিত, তাই ধীমে স্বরে জিজ্ঞাসা করল, হ্যাঁ, আপনি খাবেন না? রিফাত সামনের দিকে তাকিয়ে গাড়ি স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে বলল, না, আমি বাচ্চাদের জিনিস খাই না। রিফাতের এহেন কথায় ইয়ানা কিছুটা গাল ফুলিয়ে বলল, আমি মোটেও বাচ্চা না। হ্যাঁ, কিন্তু তা শারীরিক দিক থেকে, মানসিক দিক থেকে নয়। রিফাত ক্ষীণ হাসল। তার কথার সারমর্ম বুঝতে পেরে মেয়েটা নিশ্চয়ই শরমে শেষ হবে। হলেও তাই। ঘাড় ঘুরিয়ে পাশে তাকাতেই দেখলো ইয়ানা গুটি মেরে বসে নিজের দিকে দৃষ্টি রেখে একের পর এক আইসক্রিম ভর্তি চামচ মুখে পড়ছে। রিফাত বেশ এনজয় করলো ব্যাপারটা। এবার সারা রাস্তা সে মেয়েটার এই রূপ দেখবে, মন শিথিল করবে লজ্জায় টইটুম্বুর হওয়া তার বউকে দেখে। গাড়ি যথাস্থানে পার্ক করে ঘাড় বাঁকায়। ইয়ানার ঘুমে জর্জরিত কোনোরকম নিজেকে জাগিয়ে রেখেছে যেন। রিফাত মেয়েটার গালে আলতো হাত বুলিয়ে বলে, চলে এসেছি, ওঠো। ইয়ানা হাই তুলে মাথা ঝাঁকালো। গাড়ি থেকে নেমে দুজনে বাড়ির ভেতরে প্রবেশ করলো। ড্রয়িং রুমে উপস্থিত ছিলেন ইয়াসমিন বেগম। ইয়ানা আর রিফাতকে প্রবেশ করতে দেখে আলতো হেসে বললেন, তোমাদের অপেক্ষায় ছিলাম। রিফাত হাত উঁচিয়ে হ্যান্ড ওয়াচের পানে চেয়ে দেখে গম্ভীর স্বরে বলল, ঘুমাননি কেন খালাম্মা? রাত হয়েছে। ঘুম আসছিল না বাবা। আচ্ছা, তোমরা যাও, দেখি হাত মুখ ধুয়ে ঘুমিয়ে পড়ো। আমি বাইরের গেটে তালা দিয়ে দিচ্ছি। ইয়ানা বলে, হ্যাঁ, শাড়ি পরেছিস অনেকক্ষণ, অস্বস্তি হচ্ছে নিশ্চয়। না, কিছুটা। জানি তো, রুমে যা। ইয়ানা মায়ের গালে চুমু দিয়ে হেলতে দুলতে উপরে চলে গেল। কিন্তু রুমে ঢুকে ইয়ানার সমস্ত ঘুম যেন নিমিষেই উধাও হয়। চোখ বড় বড় করে তাকালো রুমের দিকে, প্রতিটা কোণায়। ফোনের কটু শব্দে চমকে উঠল ইয়াসমিন বেগম। দ্রুত পায়ে রুমে প্রবেশ করে মুঠোফোনের স্ক্রিনের দিকে তাকাতেই ভ্রু কুঁচকে এলো আনমনে। অচেনা নাম্বার দেখে কিছুটা বিব্রত বোধ করল। ফোন তার বিশেষ প্রয়োজনে লাগে না, তাই ঘরের এক কোণে পড়ে থাকে। সারাদিন মিসেস আশফিয়ার সাথে রান্না বান্না, নামাজ, তেলাওয়াত আরও নানান কাজেই কেটে যায়। এগুলো নিয়েই তার জীবন বেশ ভালোই কাটছে। দ্বিতীয়বারের মতো ফোনের শব্দে মুখরিত হলেও পরিবেশ। চটচলতে ফোন রিসিভ করে কানে ধরতেই ওপাশ থেকে ভেসে এলো এক মাঝবয়সী পুরুষ কণ্ঠ। ভাবি, ইয়াসমিন বেগমের বুক ছলাৎ করে উঠল। এই শব্দ সে কত বছর পরে শুনছে তা হাতে গুনে শেষ করা যাবে না। আজ আবারও হৃদয় ব্যাকুল হলো। মনে পড়ল তার গত হওয়া স্বামীর কথা। মুচড়ে উঠল অন্তর। ওপাশ থেকে আবারও শোনা গেল, ফোন কাটবেন না ভাবি, অনেক কষ্টে তোমার নাম্বার জোগাড় করেছি। মায়ের শরীর ভালো নয় ভাবি, অবস্থা বেগতিকের দিকে যাচ্ছে। প্রতিদিন আব্বাকে স্বপ্নে দেখে, বারবার তোমাদের কথা জিজ্ঞাসা করে, ইয়ানাকে দেখতে চায়। ইয়াসমিন বেগম স্তব্ধ হয়ে বসে রইল। শাশুড়ির শারীরিক সচেতনতার কথা শুনে খারাপ লাগলো বিশাল। একটা সময় যাকে মা বলে রেখেছে, যাকে মন থেকে মা বলে স্বীকার করেছিল, তার স্বাস্থ্যের বিপর্যয় শুনে আঁতকে উঠল চিত্ত। কিন্তু পরক্ষণে ভারী হয়ে ওঠে দেহখানি। তীব্র অভিমানে ভরে উঠল আখিকুল। এই যে ফোনের ওপাশ থেকে ভেসে আসা পুরুষ কণ্ঠ, সে সম্পর্কে তার দেবর লাগে।
তার যে শাশুড়ি মায়ের কথা শুনে অন্তর কুঁকড়ে উঠছে, তারাই একটা সময় 9 মাসের অন্তঃসত্ত্বা ইয়াসমিনকে ঘর থেকে বের করে দিয়েছিল। বলেছিল ছেলে নেই তো বউ রেখে কী লাভ। ভাবি বিশ্বাস করুন, অপরাধ বোধে ভুগছি আমরা। দিন বিষাদে কাটছে। তোমার সাথে করা অন্যায়ের বিচার আল্লাহ নিজেই করছেন। সম্পত্তি চেয়েছিলাম আমি, তাই হয়তো মাথার উপর থাকা শেষ সম্বলটাও ছাড়তে হবে এখন। শারমিনের সাথে ডিভোর্স হয়েছে আজ 5 বছর। আফরিনকে সঙ্গে নিয়েই চলে গেছে সে। ইয়াসমিন বেগম অবাক হলো, নিজের অজান্তেই ভারাক্রান্ত হলো মন। জায়ের সাথে তার সম্পর্ক কখনোই খারাপ ছিল না। তাকে বের করে দেওয়ার পরেও যোগাযোগ করার চেষ্টা চালাতো শারমিন। এত করে ঠোঁট নাড়িয়ে উচ্চারণ করল ইয়াসমিন বেগম। এখন কি চাই আপনাদের? কিভাবে সাহায্য করতে পারি? আকুল হয়ে বলল ফোনের ওপাশের ব্যক্তি। কিচ্ছু চাই না ভাবি, মাফ চাই শুধু। মায়ের শেষ ইচ্ছা আপনাদের দেখার। প্রতিনিয়ত ইয়ানার কথা বলে। আপনারা একবার আসবেন ভাবি, একবার। আপনার বড় ভাই গত হয়েছে 19 বছর। ভাবি ভাইজির কথা এত তাড়াতাড়ি মনে পড়েছে আপনাদের? লজ্জা করা উচিত। আমায় ফোন করার আগে বুক কাঁপলো না? মনে হয়নি আমায় ভাবি বলার অধিকার হারিয়েছেন 19 বছর আগেই? কোন মুখ নিয়ে ফোন করেছেন আপনি? দ্বিতীয়বার আমার ফোনে যেন আপনার কল না পাই, না হলে আমায় অন্যরকম ব্যবস্থা নিতে হবে। কত রকম কোনো রকম বলে ফোনটা কট করে কেটে দিল ইয়াসমিন বেগম। তীব্র যন্ত্রণা, অভিমান, আত্মসম্মান বোধ খলবলিয়ে উঠল হৃদযন্ত্র। ডুকরে কেঁদে উঠল। আজ তার স্বামীর কথা ভীষণভাবে মনে পড়ছে। যদি সে সামনে থাকতো, হয়তো ইয়াসমিন বেগম তার বুকে মাথা রেখে লুটোপুটি খেত, জাহির করত অভিযোগ। কন্দনরত কণ্ঠে বিড়বিড় করে আওড়ালো কিছু কথা। কেন চলে গেলে আমায় এত তাড়াতাড়ি ছেড়ে? দেখো না, তোমায় ছাড়া আমরা কত অসহায়। তুমি চলে যাওয়ার পর বুঝেছি এই দুনিয়া একটা যুদ্ধক্ষেত্র, যে যুদ্ধক্ষেত্রে আমি বিনা অস্ত্রে লড়েছি। প্রখর লাজুকতার তেজে মিয়ে পড়েছে ইয়ানার চিকন দেহাবশেষ। তরতর করে উঠছে বদন। কাঁচা ফুলের মন মাতানো শুভ্রার নাশা গ্রন্থিতে এসে বাড়ি খাচ্ছে। চেনা অচেনা ফুলের মাঝে স্থির হয়ে পড়েছে ইয়ানা। অস্বস্তি, দ্বিধা সব যেন তাকে জেঁকে ধরেছে। কক্ষে প্রবেশ করে এমন এক অপ্রত্যাশিত পরিস্থিতিতে পড়তে হবে আগে জানা থাকলে গাড়িতেই এই রাতটা কাটিয়ে ফেলত সে। বিস্ময় ভাবলেশীন মনোভাব দুই নরনারীর। শারীরিক শোচনীয় ইয়ানার। লজ্জায় একাকার হয়ে গেছে মেয়েটা। আরও বেশি কিংকর্তব্য বিমূঢ় হলো যখন সাদা বিছানায় চাদরের ওপর লাল গোলাপের পাপড়ি দিয়ে ইংরেজি অক্ষরে লেখা দেখতে পেল I+R। ভেবাচাকা খেল রিফাত নিজেও, কিন্তু তা একদম অগোচরে। ইয়ানার সামনে কোনো রকম প্রতিক্রিয়া দেখালো না সে। মেয়েটার অবয়বে স্পষ্ট যে মেয়েটা ভীষণ নাজুক হয়ে পড়েছে। হয়তো রিফাতের ছোট্ট কোনো শব্দ ইয়ানাকে কোমার পেশেন্ট বানিয়ে দেবে, তাই চুপ থাকায় শ্রেয় ভেবেই নীরব থাকলো। রুমের প্রতিটি কোণায় ছোট ছোট মোমবাতি সাজানো। ফ্লোর জুড়ে বিছিয়ে আছে বিভিন্ন ফুলের পাপড়ির পরত। এক কথায় যাকে বলে বাসর ঘর। রিফাত আর শান্ত হয়ে দাঁড়িয়ে থাকতে পারল না, তাই রুমের দরজা বন্ধ করলো। ছিটকিনি তুলল, আওয়াজ হলো খট করে। কেঁপে উঠল ইয়ানা, শরীর দুলে উঠল প্রবল। বাঁকা চোখে তাকাতেই দেখল রিফাত খুবই স্বাভাবিক ভঙ্গিতে নিজের হাতের ওয়াচ, চোখের চশমা, ফোন, ওয়ালেট সব বেডসাইড টেবিলের উপরে রাখছে। ইয়ানা ফস করে নিঃশ্বাস ছাড়ল, নিজেকে স্বাভাবিক রাখার আপ্রাণ চেষ্টা চালালো। ইয়ানাকে জোর বস্তুর ন্যায় দাঁড়িয়ে থাকতে দেখে রিফাত গলা ছেড়ে বলল, ইয়ানা। ঘুরে তাকালো মেয়েটা। দেখতে পেল রিফাত নিজের শরীর থেকে ব্লেজার ছড়াচ্ছে। এবার যেন ইয়ানার অন্তর কেঁপে উঠল, গলা কাঁপিয়ে বলল, ব্লেজার খুলছেন কেন আপনি? বি ইজি ইয়ানা, ফ্রেশ হব আমি, আর তুমিও এভাবে দাঁড়িয়ে আছো কেন? যাও ফ্রেশ হও। স্বস্তির নিঃশ্বাস ছাড়ল ইয়ানা। দ্রুত পায়ে হেঁটে আলমারির সামনে গেল। মৃদু কম্পনরত হাতে পাল্লা খুলে বের করল নিজের প্রয়োজনীয় কাপড়। প্লাজো এবং হালকা ঘিয়া রঙের ঢিলাঢালা কুর্তি নিয়ে এক প্রকার ছুটে যায় ওয়াশরুমে। ধরাম করে দরজা আটকায়। ইয়ানার আচরণে রিফাত দীর্ঘশ্বাস ছাড়ে। চোখ বন্ধ করে এক হাত কোমরে রেখে অন্য হাত দ্বারা কপাল ঘষে। পরিস্থিতি বয়ান করছে এই কাজ কাদের। রিফাত আর ইয়ানাকে এক করার সর্বোচ্চ চেষ্টায় লাগিয়েছে দুই ভাই বোন। তা আর বোঝার বাকি থাকলো না। মিনিট 15 পর বেরিয়ে এলো ইয়ানা। পূর্ণ দৃষ্টি মেল রিফাত।
এই মুহূর্তে প্রচণ্ড স্নিগ্ধ লাগছে ইয়ানাকে। তরল পানি বেহাভাবে ইয়ানার গলা থেকে নিচের দিকে গড়িয়ে পড়ছে। চোখ মুখ ঠুটে বিন্দু বিন্দু পানীয় ফোঁটা রিফাতকে অস্থির করছে। রিফাতের ঘাড় বয়ে বয়ে গেল এক শীতল শিহরণ। হুট করে নিজের অবস্থার বেগতিক কথা বুঝল রিফাত নিজেও। চোখ নামিয়ে শুকনো ঢোক গেল। কোনোরূপ ভুল সে করতে চায় না। নিজের পৌরসরটা এই অবকাশে তীব্র বেইমানি করছে তার সাথে। প্রণয় ঝড় তুলেছে অন্তঃস্থলে। বয়স অনুযায়ী এই অনুভূতি অবাঞ্ছিত নয়। ইয়ানা তার বিবাহিত স্ত্রী হলেও তাদের মাঝে রয়েছে এক চিকন কাচের দেয়াল, যা রিফাত এখনো ভাঙতে পারেনি। শতবার ভাঙার চেষ্টা করেও বিফল হয়েছে তার শ্রদ্ধা। নিজের অতীতের কাছে বারবার হার মেনেছে তার বর্তমান, আর নয়, এবার আর লুকোচুরি নয়। স্ত্রী অনুযায়ী ইয়ানার পূর্ণ অধিকার আছে রিফাতের অতীত সম্পর্কে জানার, আর রিফাত সেটাই করবে। এই এখন তার মস্তিষ্কে খোল পলিয়ে ইয়ানাকে কাছে পাওয়ার আশাকে ধামাচাপা দিল। রিফাত কোনোভাবে নিজের ব্যক্তিত্বকে মাটি ছোঁয়াতে পারবে না, কোনোভাবেই না। এই শিহরণ, এই অনুভূতি, এই চাওয়ার নাম ভালো লাগা, মুগ্ধতা, অনুরাগ। চৈতন্য ফিরল হঠাৎ ইয়ানার ব্যথাত্ম কণ্ঠে। চোখ মুখ কুঁচকে ইয়ানা পা ধরে খাটের উপর বসে পড়ল। অসাবধানতার কারণে টেবিলের কোণা লেগেছে পায়ের পাতার কিছুটা উপরে। রিফাত দ্রুত পায়ে এগিয়ে এলো, হাঁটু গেড়ে বসল ইয়ানার সামনে। কোনোরূপ জড়তা ছাড়াই ইয়ানার পা তুলে নিল নিজের হাতে। যত্ন সহকারে নিজের উরুদেশে ইয়ানার পা রাখতে মেয়েটি ভরকে গেল। পা সরিয়ে নিতে চাইলেও রিফাত জেদ দেখালো, দাঁতে দাঁত পিষে বলল, সমস্যা কি তোমার? ইয়ানা মিনমিন করে বলল, আপনি আমার পা ধরেছেন কেন? ব্যথা পেয়েছো কোথাও? পায়ে। তাহলে পা ধরবো না তো কি ধরবো? বোকা বনে গেল ইয়ানা। রিফাত ইয়ানার প্লাজো উঠালো। সাদা চামড়ায় গভীর লাল নেশানি, চোখ এড়ালো না। এর আগেও এরকম একই অবস্থার সম্মুখীন হয়েছিল দুজন, কিন্তু তখনের পরিস্থিতি আর এখনের পরিস্থিতি আকাশ পাতাল সমান। দেখে হাঁটাচলা করতে পারো না? স্টুপিড। দেখেই তো হাঁটছিলাম। কথাটি বিড়বিড় করে বললেও তা ঠিক রিফাতের কান পর্যন্ত গেল। শুনেও উত্তর করল না। আলতোভাবে ইয়ানার পা বিছানার ওপর রাখল। মিনিট 5 মধ্যেই নিচ থেকে বরফ নিয়ে এলো। সুতির রুমালে বরফ মুড়িয়ে এসে বিছানায় বসলো ইয়ানার। মেয়েটার পা কোলের উপর রেখে আস্তে ধীরে বরফ ছোঁয়াতে লাগলো ক্ষত চিহ্নে। ইয়ানা শুধুই দেখল রিফাতকে। একরাশ ভালো লাগার তরঙ্গ খেলে গেল মন মাঝারে। আমাকে দিন, আমি করছি। আমি করলে অসুবিধা কোথায়? না মানে, স্বামীকে খুশি রাখার মূল মন্ত্র কি জানো না? ভাবনায় ছেদ করল রিফাতের কথায়। ভ্রু উঁচিয়ে ফেলল। কৌতূহলী হলো আগে জোড়া। বলল, কি? তাদের কথা শোনা, তাদেরকে বোঝা। একজন পুরুষকে শারীরিক দিক থেকে খুশি করা একটা নারীর পক্ষে যতটা সহজ, ঠিক ততটাই কঠিন একজন পুরুষকে মানসিক দিক দিয়ে খুশি রাখা। এই কঠিন ক্ষেত্রে অনেক নারী হেরে যায়, পরাজিত হয়। কিন্তু আমি চাই আমার ইয়ানা বিজয়ী হোক। থমকে যায় ইয়ানা। রিফাতের কথার পরিপ্রেক্ষিতে কোনো সঠিক শব্দ মাথায় আসে না। রিফাতের কথা ফেলে দেওয়ার মতো মোটেই নয়। আত্মার সাথী তারাই হয় যারা মানসিক শান্তি দিতে পারে, হাজারো ক্লেশের মাঝে সুখ বয়ে আনে। ভালোবাসা তো শুধুই একটা শব্দ ইয়ানা। আসল ভালোবাসা তখনই কবুল হবে যখন তা কথায় নয়, কাজে প্রকাশ পাবে। এতক্ষণে রিফাত ব্যথা নাকশর জেল লাগিয়ে পাতলা সুতির কাপড়ে মুড়িয়ে ফেলেছে সেই কাঙ্ক্ষিত ক্ষতস্থান। ইয়ানা শুধুই চুপচাপ শুনল রিফাতের কথা। রিফাত টি শার্ট ট্রাউজার হাতে নিয়ে ওয়াশরুমে প্রবেশ করার আগেই পুনরায় ফিরে এলো ইয়ানার কাছে। মেয়েটার ভাবুক বোধ দেখে হাসল, স্পষ্ট হাসি। দাঁত দেখা না দিলেও মুচকি হাসল দৃঢ়ভাবে। এগিয়ে এসে ইয়ানার ললাটে এক শক্ত চুম্বন এঁকে দিল। চোখ বন্ধ করে অনুভব করল সেই ছোঁয়া। রিফাতের প্রতিটা ছোঁয়া ইয়ানার কাছে এক টুকরো প্রশান্তি, ভালো লাগার সমাহার। আমার কথায় বেশি ভাবতে হবে না ইনু। ঘুমাও, রাত বাড়ছে। বিছানার ওপর থেকে এই ফুল ছেড়ে ফেলো, না হলে অসুবিধা হবে। আমি ফ্রেশ হয়ে আসছি। আমি এসে বাকি ফুল সরিয়ে ফেলবো। না থাক, ভালোই লাগছে দেখতে। আচ্ছা, ঘুমাও। ইয়ানা মাথা নাড়ায়। লেখাটার দিকে তাকিয়ে ঠোঁট ফুলিয়ে হাতের তালু দিয়ে সবটাই নিচে ফেলে দেয়। প্রথমবার রুমটা দেখে যে তীব্র অস্বস্তি কাজ করছিল ইয়ানার মাঝে, তা এখন অনেকটাই কমে গিয়েছে। রিফাতের স্বাভাবিক সুলভ আচরণ ইয়ানাকে শান্তি দিয়েছে।
এটা বাসর ঘর হলেও আজ আমাদের সত্যি বাসর নয় ইয়ানা। আসল বাসর সেই দিন হবে যেদিন তুমি চাইবে। আচানক রাশভারী কণ্ঠে ইয়ানা চমকালো। কথার অর্থ বুঝে আসতে গাল দুটো টকটকে লাল হয়ে এলো। জন্মনি হলো হৃদয়। মাঝে মধ্যে রিফাতকে তার ভীষণ অসভ্য লাগে, এখন যেমনটা লাগছে। মিশে যেতে মন করলো মাটির সাথে। এই লাজ সে রাখবে কোথায়? এই সরব সে লুকাবে কোথায়? দেহশ্রী ডুবে গেল লজ্জার সাগরে, যেখানে হাবুডুবু খাচ্ছে লাজুক ইয়ানা। কাঁথার তলায় নিজেকে মুড়িয়ে ফেলল, চোখ বুজে নিল, আর চোখের সামনে ভেসে উঠল রিফাতের চেহারা। জানিয়েছিস ইয়ানাকে সবটা? না, জীবনের প্রথমবার নিজের মাঝে ভয়ের আভাস পাচ্ছি আহিল। মেয়েটাকে হারিয়ে ফেলার তীব্র আকাঙ্ক্ষা, মেয়েটাকে হারিয়ে ফেলার তীব্র আশঙ্কা কাজ করছে আমার মাঝে। কি ভেবেছিস অতীতের সামনে বর্তমান হারাবি? বর্তমানের কাছে অতীতকে স্মৃতির পাতায় জায়গা দেব। তাহলে ভাবছিস কেন এত? বলেই দেখ ইয়ানার রিয়াকশন কেমন হয়। মেয়েটা তোকে ভালোবাসে রিফাত, ভুল বুঝবে না তোকে। আর যদি একান্তই মনে হয় চেপে যাবি সবটা, তাহলে মেয়েটাকে আর অপূর্ণ রাখিস না। না হলে যে মেয়েটার সাথে অন্যায় হবে। তোদের বিয়ের 4.5 বছরেরও বেশি হতে চলল রিফাত। ইউ নো হোয়াট আই মিন? অতীত না জানলেও তো অন্যায় হবে আহিল। তার অধিকার আছে আমার সম্পর্কে সবটা জানার। তাহলে আর দেরি কিসের? অধিকার কাজে লাগা। রিফাত উত্তর করল না। আহিল এবার শান্ত কণ্ঠে বলে উঠল, ভালোবাসিস ইয়ানাকে? ভালোবাসতে চাইনি আহিল, আচমকা বেশি ফেলেছি। মেয়েটা হুট করে খুঁটি গেড়ে আস্তানা জমিয়েছে আমার বুকে। অজান্তেই নিজের সিদ্ধান্ত বালুর ন্যায় হতে হতে ঝরে পড়ল। ভালোবাসা হতে গেল আর আমি সেটাকে আটকাতে পারলাম না। তাহলে ভয় কি ডক্টর রিফাত হোসেন? প্রেমিক পুরুষ ভয় পায় না, আর স্বামীদের ভয় পেতে নেই। না হলে বউয়ের কথায় উঠবোস করতে হবে। আমি ফেসে গেছি আহিল। মেয়েটা আমায় বশ করে ফেলেছে। এ যে স্বয়ং আল্লাহর পাঠানো অমূল্য উপহার, তাই চেয়েও অবহেলা করতে পারিনি। গভীর রাতে নির্ঘুম আঁখি আকাশপানে চেয়ে থেকে রিফাত ভাবল এই সমস্ত কথা, যা আজ রাতে ডিনার শেষ করে যখন দু বন্ধু পার্কিং লটে যায় গাড়ি বের করতে, ঠিক সেই সময় আহিলের সাথে ঘটে যাওয়া কথোপকথন। ছেলেটা কিভাবে যেন রিফাতকে পড়ে ফেলে। দীর্ঘদিনের এই বন্ধুত্বের মজবুত বন্ধনের দৃঢ়তার প্রমাণ আহিল দেয় প্রতিটা পদক্ষেপে। রিফাত দ্রুতশ্বাস ছাড়ল। এই অবকাশে নিজেকে অত্যাধিক অসহায় লাগছে, কিন্তু অতীত দিয়ে বর্তমান বিচার করতে চায় না সে। এখানে দাঁড়িয়ে দ্বিতীয় প্রতিজ্ঞাবদ্ধ হলো রিফাত যে সে সবটা জানাবে, তারপর ছেড়ে দেবে ভাগ্যের ওপর। না, ঠিক ভাগ্য না, সময়ের ওপর। আচ্ছা, সব কিছু শুনে কি ইয়ানার কষ্টে বুক ফাটবে? চোখ থেকে কি বইবে জলধারা? যদি সব কিছু শুনে ইয়ানা তাকে মেনে না নেয়, তাহলে? বি পজিটিভ রিফাত। ইয়ানা তোকে মেনে নিক আর না নিক, মেয়েটা শুধুই তোর। আমার বাকিটা জীবন তার নামে আমি কবেই লিখে দিয়েছি। নিজের সর্বস্ব দিয়ে শক্ত করে ধরে রাখবো আমি তাকে, কোথাও যেতে দিব না। কথাগুলো নিজের মনে মনে উচ্চারণ করে নিজের মনকে বুঝতে দেওয়ার চেষ্টা করলেও তীব্র আশঙ্কা এখনও তার অন্তল দখল করে রেখেছে। সবকিছু কি এতই সহজ? এখানে কি করছেন? চিরচেনা মৃদু ঘুমে আচ্ছন্ন কণ্ঠ রিফাতের কানে আসতেই চোখ ঘুরিয়ে তাকালো। উস্কো খুস্কো লম্বা চুল ছড়িয়ে আছে পিঠ বুকে, হালকা তন্দ্রায় ফোলা চোখ। দুহাত দ্বারা চোখের সামনে আসা চুল কানের পেছনে গুজে গুটি গুটি পায়ে এগিয়ে এলো কিছুটা। ঘুমাওনি তুমি? রিফাত কিছু তো আন্দাজ করেছিল যে ইয়ানা ঘুমোয়নি। বিছানায় উসপাস করা মেয়েটা দেখে বোঝা যাচ্ছিল এই অবাঞ্ছিতভাবে সাজানো কক্ষে তার ঘুম ধরা দিচ্ছে না। তারপরেও জিজ্ঞাসা করল রিফাত, অবশ্য উত্তরের আশা করল না। আপনিও তো ঘুমাননি। রিফাত মাথা নিচু করে মৃদু হাসল, একদম স্পষ্ট সেই হাসি। কারো মুস্কি হাসি বুঝি এত সুন্দর হয়, এত মন খারাপ, এত উজ্জ্বল, যেন রংধনুর ঝলকানি। ইনায়াকে কাবু করার মতো মোহনীয় দৃশ্য। তৎপর আবার মাথা তুলে ইয়ানার দিকে তাকিয়ে বলল, কাছে এসো। আপনার হাসি রংধনুর মতো। রংধনু যেমন সচরাচর দেখা মেলে না, কিন্তু যখন দৃষ্টিতে বাঁধে তখন মনকে ঠান্ডা করে দেয়। সুধীর কণ্ঠে কথাটি উচ্চারণ করলেও তার রিফাত খুব সহজেই শুনে ফেলল। হয়তো নীরব পরিবেশের কারণে মেয়েটার এইটুকুন কথাতে প্রকাশ পায় যে সে রিফাতকে কতটা চেয়ে ফেলেছে। রিফাতও বোঝে সবটাই। এবার সামান্য সামনের চকচকে দাঁতের দেখা মেলে চোখের কোণে ভাঁজ পড়ে। ইয়ানা কোনা চোখে দেখে রিফাত এর হাসি। লোকটা কি তার কথা শুনে পেল? প্রশ্নটি জাগতেই লাজুক হলো সর্বাঙ্গ।
ইয়ানা গুটি পায়ে এগিয়ে এলো রিফাতের কাছে। রাতের শীতল আবহাওয়ার কারণে শরীর শিউরে উঠল মেয়েটার। ইয়ানাকে আরও নাজুক পরিস্থিতিতে ফেলতে রিফাত তাকে নিজের দিকে টেনে নিল। 4 ফুট 10 ইঞ্চির দেহকে নিজের অধীনে চেপে ধরল। ইয়ানার পিঠ ছোঁয়ালো রিফাতের প্রশস্ত বুকে। ইয়ানা চুপ রইল। এই মুহূর্তে যেন এখানেই থেমে যাক সেই প্রার্থনা করতে লাগলো মনে মনে। হাতের উপর হাত, দেহের সাথে দেহ। ইস, এ যেন সাজানো অবকাশ। ইয়ানা, হুম। ঘুমাবে না? ঘুম আসছে না তো। ঠোঁট উল্টে কথাটি বলে ইয়ানা। রিফাত শুধুই দেখে তার বউয়ের মাসুম চেহারা। খোলা চুল বাতাসে লতিয়ে যাচ্ছে। মায়াময়ী লাগছে তার বউকে। ইয়ানা কিছু একটা ভেবে হুট করে বলে ওঠে, আচ্ছা, তখন আপনি হঠাৎ ওই সব বললেন কেন? কোন সব? ওই যে স্বামীকে খুশি রাখার মূল্য। কেন? তোমার তো খুশি হওয়া উচিত। তোমার হাজবেন্ড নিজে থেকেই বলল তাকে কিভাবে খুশি রাখতে হবে। রিফাত ভ্রু কুঞ্চিত করে বলে। রিফাতের এহেন কথায় ইয়ানা লাল হলো। রিফাতকে আজকাল বড্ড অচেনা লাগে। কেমন প্রণয় প্রণয় গন্ধ পায়। ছোঁয়ায় ছোঁয়ায় মিশে থাকে একরাশ শীতলতা। ইয়ানা কিছুই উচ্চারিত করল না। দুজনে চুপ থাকে বেশ কিছুক্ষণ। আচানক শোনা যায় রিফাতের কণ্ঠ। কফি খাবে ইয়ানা? ইয়ানা সামান্য ঘাড় বাঁকিয়ে রিফাতের দিকে তাকিয়ে অবাক স্বরে বলল, এখন? হ্যাঁ, কফি খাওয়ার জন্য এটা পারফেক্ট সময়। দাঁড়ান, তাহলে আমি বানিয়ে আনছি। ইয়ানা নিজেকে সরিয়ে চলে যেতে নিলে রিফাত বাদ সাধে। ইয়ানার চুলের ভাঁজে হাত চালিয়ে বলে, তুমি না, আমি। ইয়ানা বিস্মিত হয়ে বলল, আপনি মানে আপনি কফি বানাতে পারেন? টেস্ট করেই বলো পারি কি পারি না। ততক্ষণ রুমে বসো, আমি আসলে তারপর বারান্দায় আসবে। হাত ধরে ইয়ানাকে নিয়ে এসে সোফায় বসিয়ে রিফাত নিচে চলল নিচে। ইয়ানা আনমনে হেসে ফেলল। সুখের আবেশে মন মাতোয়ারা হলো। আল্লাহকে জানানো হাজারো শুকরিয়া। রুমে সাজানো মোমবাতি নিভে গেছে, কিন্তু তরতাজা ফুলের ঘ্রাণ এখনও বিদ্যমান। ইয়ানা ভাবতে লাগলো, এই কাজ কাদের হতে পারে। তার মাম্মা যদি এইসব করতো তাহলে সে তাদের জন্য অপেক্ষা করতো না। তাহলে কি তার আন্টি মা? না না, উনি এরকম কিছু করতে পারে না। আর যদিও বা করতো তাহলে ইনায়াকে 10 বার হিন্ট দিত, লজ্জায় ফেলত। সময় গড়ালো বেশ কিছুক্ষণ। ইয়ানার ভাবনায় ছেদ পড়ল দরজা খোলার শব্দে। রিফাত 2 হাতে 2 কাপ কফি নিয়ে হাজির হলো। ইয়ানার দিকে তাকিয়ে ঠোঁট টানল। তৎপর ইশারায় বলল বারান্দায় যেতে। ইয়ানাও বাধ্য মেয়ের মতো রিফাতের হাত থেকে কফির কাপগুলো নিয়ে চলল বারান্দায়। ফ্লোরে বসে কফির কাপ রাখল পাশে। মুহূর্তের মধ্যে রিফাত উপস্থিত হলো এক পাতলা চাদর নিয়ে। আলগোছে জড়িয়ে দিল ইয়ানার পিঠ থেকে সামনে পর্যন্ত। চমকে উঠল মেয়েটা। পেছনে তাকাতেই দেখল রিফাত তার শরীর ঘেঁষে বসেছে। 1 কাপ নিজে নিল ও অন্য কাপ বাড়িয়ে দিল ইয়ানার দিকে। দ্বিরুক্তি না করে ধোয়া ওঠা কাপে 2-3 বার ফু দিয়ে সামান্য সিপ দিতেই অমায়িক সাথে অতুলনীয় আস্বাদ বিশিষ্ট চুমুকে চোখ বড় করে তাকালো রিফাতের দিকে। রিফাতও ভ্রু নাচিয়ে জিজ্ঞাসা ভঙ্গি করলে। ইয়ানা তড়াক করে বলে, ভীষণ টেইল। থ্যাঙ্কস, এটা তুরস্কের কফি। ইন্ডিয়া আসার সময় আমার এক ফ্রেন্ড আমাকে গিফট করেছিল। কফির স্বাদটা অতুলনীয়, তাই কফিটা খাওয়ার জন্য একটা সুন্দর মুহূর্তের অপেক্ষায় থাকি। এই নিয়ে কফিটা আমি 7 বার পান করলাম, আর 7 নম্বরটা তোমার সাথে শেয়ার করলাম। অনেক ধন্যবাদ আমার সাথে শেয়ার করার জন্য। সত্যি কফিটা অত্যাধিক সুস্বাদু। রিফাত বাঁকা হাসল। ধীর কণ্ঠে বলল, আমার গিফট। মনের আনন্দে কফিতে চুমুক দেওয়া ঠোঁট থেমে গেল হুট করেই। রিফাতের কথায় ভরকালো কিছুটা। গিফট? কফির জন্য কাউকে গিফট দিতে হয় বুঝি? ইয়ানা আনমনে বলল, গিফট? হ্যাঁ, গিফট। টেস্টি কফি খাওয়ানোর বদলে টেস্টি গিফট। গিফট আবার টেস্টি হয়? অত্যন্ত বিস্ময়ের সাথে কথাটি বলে উঠল ইয়ানা। তার মাথায় আসছে না রিফাতের কথার মানে। ইয়ানা অপলক তাকিয়ে রইল রিফাতের পানে। বিস্ময় কাটানোর মতো উত্তর আশা করল রিফাত হতে। এইবার ঘাড় ফেরালো রিফাত। দৃঢ় দৃষ্টিতে তাকালো মেয়েটার দিকে। গভীর কণ্ঠে শুধালো, সব গিফট শুধু বস্তু হয় না ইয়ানা। কিছু কিছু গিফট এমনও হয় যা শুধুমাত্র অনুভব করা যায়, যাদের মূল্য হয় অমূল্য। ইয়ানা পূর্ণ দৃষ্টি মেলল। চোখে মুখে কৌতুক ভরপুর। এ কেমন উপহারের কথা বলছে রিফাত? তার কাছে কি আদৌ অমূল্য কিছু আছে? চিন্তায় পড়ল মেয়েটা। চনমনে হলো হৃদয়।
কি দেবে সে ভাবতেই কোনো কিছুর মাথায় আসলো না। অসহায় বোধ করলো, মন হলো ক্ষুণ্ণ। নিরাশ হতাশ কণ্ঠে মিনমিন করে বলল, আমার কাছে তো কিছুই নেই। রিফাত হয়তো ইয়ানার এমন কোনো কথার অপেক্ষায় ছিল। ভাবপ্রবণ হলো অন্তর। নিজের ভেতর বহমান বিশাল প্রণয়ের ঝড় এক চিলতে ছোঁয়ায় থামানোর দায়িত্বটা ইনায়াকে দেবে সে। প্রমত্ত আটসাত দৃঢ় অধিকার বোধের সঙ্গে আপিত কণ্ঠে বলল, Will you give me a kiss on the forehead? আহা কি আবদার! একদম স্পষ্ট ভাষায়, কোনো রকম দ্বিধা কোণ্ঠা ছাড়াই এক চিলতে অনুরক্তি। ইয়ানার চোখে মুখে চমকের দেখা মিলে বদন মৃদু দুলে ওঠে। কিংকর্তব্য বিমূঢ় হয়ে বসে রয়। চিত্ত ভরে ওঠে একরাশ লজ্জায়। তাদের বিয়ের বয়স 4.5 বছরেরও বেশি, কিন্তু ঘনিষ্ঠতা এখনো গড়ে ওঠেনি। যতটুকু কাছে আশাআশি হয়েছে তাকে ঘনিষ্ঠতা বলে না। সে যে ঠোঁটে ঠোঁটে স্পর্শ, ব্যাস এটুকুই শেষ ছিল। তাও সেটা নিতান্তই অবাঞ্ছিত। স্পর্শের মাধ্যম ছিল রিফাত নিজেই। কিন্তু আজ হঠাৎ এহেন চাওয়া ইয়ানাকে ব্যাকুল করে তুলছে। না পারছে এগোতে আর না পারছে পিছাতে। ঠাই বসে রইল। আজ অন্যরকম লাগছে ইয়ানার। রিফাতের সুগভীর চোখ অন্য কথা বলতে চাইছে যেন। ইয়ানার দেহশ্রী থরথর করে কেঁপে উঠল। রিফাতের এই সামান্য আবদারে ইয়ানা কাতর। লজ্জাপতি লতিকার ন্যায় মিয়ে যাচ্ছে ক্ষণে ক্ষণে। পারল না বসে থাকতে। নিজেকে গুটিয়ে নিয়ে সরে যেতে নিলেই রিফাত ওর হাত ধরল। আসমানের দিকে তাকিয়ে থেকে ইয়ানাকে আবার নিজের দিকে টেনে আনলো। ভনিতা ছাড়াই বলল, ডোন্ট প্যানিক, অপেক্ষায় রইলাম। ইয়ানা ফ্লোরের দিকে তাকিয়ে রইল। খারাপ লাগা কাজ করল নিজের মাঝে। রিফাত তাদের মাঝে সমস্তটা স্বাভাবিক করার জন্য এক পা দুপা এগিয়ে আসলেও ইয়ানা সেই একই জায়গায় দাঁড়িয়ে আছে। নিজের অজান্তেই ভারাক্রান্ত হলো মন। মনে পড়ল ইশরাত দাদিমার কথা। পুরুষ মানুষরা জীবনে দু নারীকে বেশি প্রাধান্য দেয়। এক তার জন্মদাত্রী আর দ্বিতীয় তার সন্তানের জননী। ভাবতেই ইয়ানার অন্তর কেঁপে উঠল। শ্বাস প্রশ্বাস দিল হলো নিমিষেই। সে কি তাহলে সত্যি রিফাতকে নিজের কাছ থেকে দূরে সরিয়ে রেখেছে? রিফাত কি প্রতি মুহূর্তে স্বামীর অধিকার থেকে বঞ্চিত হচ্ছে? যেহেতু ইয়ানা নিজেই রিফাত হতে নিজেকে গুটিয়ে রেখেছে, তাই হয়তো রিফাত তার দিকে এগিয়ে আসতে পারছে না। মনের মধ্যে চলল এ ধরনের অহেতুক কিছু চিন্তাধারা। ইয়ানাকে গুম হয়ে বসে থাকতে দেখে রিফাত বলল, কি হলো, কি ভাবছো? ইয়ানা এবার মনের মাঝে সাহস জোগালো। বুক ভরে নিঃশ্বাস টেনে রিফাতের দিকে না তাকিয়ে বলতে আরম্ভ করলো, আমি বলতে চাই যে আমার প্রতি আপনার অধিকার আছে। আপনি যখন যেভাবে চান সেভাবে সময় পেতে পারেন, এতে আমার কোনো আপত্তি নেই। কথাগুলি বলেই নতজানু হলো মেয়েটা। ইয়ানার কথার মানে ঠিকই বলল রিফাত। হুট করে হো হো করে হেসে উঠল সে। ইয়ানা ঘাড় ঘুরিয়ে বিস্মিত দৃষ্টিতে তাকালো রিফাতের দিকে। এই প্রথম সে রিফাতকে খোলামেলাভাবে হাসতে দেখল। শুনল সেই হাসির গুঞ্জন। সে কি কোনো হাসির কথা বলেছে? মুহূর্তে নিজেকে সংযত করে রিফাত। রুদ্ধশ্বাস ছাড়ল গোপনে। ইয়ানা মনমরা সুরে বলে, হাসলেন কেন? হাসবো না তো কি করব? তুমি যে কথাগুলো বললে সেটা তোমার শব্দ নয় ইয়ানা। আমি তোমায় চিনি। সামান্য কিস করতে বলেছিলাম, তাও কপালে। তাতেই তোমার কুকড়ে যাওয়া ভাব দেখা দিল। ইয়ানা, আমি চাইলেই তোমায় এখন এই মুহূর্তে সম্পূর্ণ নিজের করে নিতে পারি। এতে তুমি বাধা দিলেও বিফলে যাবে। কিন্তু আমি চাই তুমি সময় নাও, স্বাভাবিক হয়ে ওঠো আমার সাথে। কারোর কথায় নিজেকে অস্বস্তির মধ্যে রেখো না। মনে রেখো, তোমায় জুড়ে শুধুই আমি আছি। আগে মন ছুঁয়ে দেখো, শারীরিক উত্তাপ সহ্য করার আগে। স্বামী স্ত্রীর বন্ধন অটুট, তা শুধু দৈহিক চাহিদা মেটানোর জন্য না, মনের মিলনের মাধ্যমে তৈরি হয় এই সম্পর্ক। একে অপরের পরিপূরক হিসেবে গণ্য হয় এই বন্ধন। কান গরম হয়ে গেল ইয়ানার। রিফাতের এক একটা কথা তাকে বোঝাতে সক্ষম। এই মানুষ সমস্তটা শুধুই তার। নিজের লাজুকতা কাটিয়ে ওঠার আগেই সরে গেল রিফাতের কণ্ঠ। এমন অনেক কথা আছে যা তুমি জানো না ইয়ানা। আমার স্ত্রী হিসেবে যা তোমার জানার অধিকার আছে, আমাদের মধ্যেখানে এক অজানা অধ্যায় আছে যার সংযোগ তোমার স্বামীর সাথে জড়িত। ইয়ানা, আজ অনেক কিছু বলতে চাই, তুমি কি শুনবে? শুনবো, কিন্তু কি বলতে চান? এমন কিছু না, বলতে গিয়েও থেমে গিয়েছি বহুবার। অন্তহীন ক্লেশের মাঝে নির্ঘুম রাত কাটিয়েছি, যা আমায় শান্তিতে থাকতে দেয়নি। গতকাল এক অসহ্য যন্ত্রণা সহ্য করতে হয়েছে দিনের পর দিন।
তারপর একদিন আগমন ঘটে ইয়ানার, এক অবাঞ্ছিত সুখের, সীমাহীন শান্তির, মোহনীয় স্বস্তির। আমার মরুর বুকে বৃষ্টির মতো অন্ধকারে হারিয়ে যাওয়া মুসাফিরের কাছে এক চিলতে আলোর শিখার মতো তুমি আমার জীবনে এলে ইয়ানা। রিফাত কিছুটা থেমে আবার বলল, ইয়ানা, তুমি আমার স্ত্রী, আমার অর্ধেক, আমার জীবনের রহমত। আমার এই জায়গাটা তোমার নামে অনেক আগেই লিখে দিয়েছি। আমার বর্তমান ভবিষ্যতের সাথী তুমি। আজ তুমি কি আমার অতীতের সাক্ষী হবে? হব। রিফাতের কণ্ঠ কেঁপে উঠছে। আজ এই সময়টা সে বেছে নিয়েছে নিজের অতীতের স্মৃতির পাতায় জায়গা করে দেওয়ার জন্য। আজ লুকোচুরি নয়, বরং উন্মুক্ত হবে সকল গল্প, রিফাতের গল্প। ইয়ানার মনের মধ্যে তৈরি হলো এক অজানা তরঙ্গ। কৌতূহল সৃষ্টি হয়েছে অন্তকণে। রিফাত এমন কি বলবে তা ঠাউর করতে পারল না ইয়ানা, তবুও নিজেকে প্রতিষ্ঠিত করল। চোখে অদম্য স্পৃহা কায়েম করল। রিফাতের গভীর চোখে নিজের ডাগর আঁখি মেলে ধরল। এদিকে রিফাতের মধ্যে আশঙ্কার দেখা মিলল। বুক ধড়ফড় করছে তার। দু চারটে ঢোক গেল নীরস গলা শীতলের লক্ষ্যে। জিভ দ্বারা অধর ভেজাল। উত্তেজনে শরীরে ঝাঁকুনি দিয়ে উঠছে। উৎকণ্ঠা ভিড় জমাচ্ছে মস্তিষ্কে। বিদেশ ফেরত হার্ট সার্জন ডক্টর রিফাত হোসেন অগণিত মানুষের বুক চেরার সময়ও হাত কাঁপেনি, কিন্তু আজ এই অবকাশে তার অন্তর কাঁপছে। ইয়ানার দিকে এক নজর তাকিয়ে নিল। মেয়েটার ভাবে প্রকাশ পাচ্ছে যে সে তৈরি রিফাতের কথা শুনতে। রিফাতও আর সময় নষ্ট করল না। ভিড়িক্কি শ্বাসে মুখরিত হলো পরিবেশ। দৃষ্টি রাখলো শুভ্র চাঁদের পানে। ঝাপসা হলো বর্তমান, ডুব দিল অতীতে। শোনা গেল নির্মল কণ্ঠ, নিজের দুনিয়াতে ব্যস্ত থাকা ছেলে আমি। মায়ের স্বপ্ন পূরণ করতে দিন রাত এক করে পরিশ্রমে লিপ্ত থাকতাম। ডক্টর হওয়া আমার তীব্র চাওয়া, আকাঙ্ক্ষা বা স্বপ্ন যাই বলো। ছোটবেলায় মাকে ওয়াদা করেছিলাম, সাদা অ্যাপ্রন পরে গলায় স্টেথোস্কোপ ঝুলিয়ে হাজির হব তার সামনে। কিন্তু ভাগ্যের লিখনে ওয়াদা রয়ে গেলেও অনুপ্রেরণা হারিয়ে গেল। ভেঙে পড়লাম, কিন্তু মনোবল হারালাম না। মেডিকেল জীবনে পা দিলাম, মন মস্তিষ্ক স্থির করলাম শুধুমাত্র লক্ষ্যের দিকে। আমি আর আহিল একই কলেজে চান্স পেয়েছিলাম, শুধুই আমাদের ডিপার্টমেন্টটা ভিন্ন ছিল। আহিল নিজেকে নানান ফিল্ডে নিযুক্ত রাখলেও আমি ক্রিকেট আর পড়াশোনা ছাড়া আর কিছুই বুঝতাম না, হয়তো বুঝতে চাইতাম না। হোস্টেল রুমে আসলে রোজ 3-4টে করে প্রেম বার্তা থাকতো আমার নামে। রাগ হতো তাদের ওপর। ভাবতাম তাদের ফ্যামিলি কত আশা নিয়ে কষ্ট করে তাদের মেডিকেলে পড়াচ্ছে, আর তারা কিনা কলেজে এসে এই বেহুদা কাজ করছে। জেদের বসে লেটারগুলি নিয়েই ডাস্টবিনে ফেলতাম। আমার কর্মে অবাক হয়ে আহিল বলতো, এত কঠিন হৃদয়ের কেন তুই রিফাত? অ্যাটলিস্ট লেটারগুলি পড়ে দেখ। কলেজ জীবনে প্রেম করার জন্য মরিয়া ছাত্র সমাজ, আর তুই কি না। শাট আপ আহিল, কলেজে পড়াশোনার জন্য আছি, প্রেম করার জন্য নয়। ভালো হবে তুইও পড়াশোনায় মন দে, এই ফালতু টপিক নিয়ে মাথা ঘামানোর প্রয়োজন নেই। বন্ধু, একদিন তুমিও এই প্রেম জোয়ারে ভেসে যাবে, কুলকিনারা খুঁজে পাবে না। আর সেই একদিন কখনোই আসবে না। সেটা তো সময় বলবে বন্ধু। এইভাবেই চলতে থাকলো দিন, যেতে থাকলো সময়। দেখতে দেখতে কেটে গেল 2টা বছর। পড়াশোনা, ল্যাব, লাইব্রেরি নিয়ে বেশ কাটছিল সব কিছু। ক্লাসের ফার্স্ট বয় নামে সম্বোধন করতো সবাই। ভালো লাগতো, মনে হতো মায়ের স্বপ্ন পূরণ করতে পারছি আমি। আবেগে আপ্লুত হয়ে ইয়ানা বলে উঠল, মাকে এখনো অনেক মিস করেন তাই না? মিস আমরা তাকে করি যাদেরকে আমরা ভুলে যাই। 3rd ইয়ারের ফার্স্ট ডে। স্টুডেন্ট ভালো হওয়ার সুবাদে আমায় দায়িত্ব দেয়া হলো আমি যাতে সিনিয়র হিসেবে আজ ফার্স্ট ইয়ারের ক্লাসে যাই এবং কিছু বক্তব্য পেশ করি। নিজের ক্লাস ছেড়ে ফার্স্ট ইয়ারে গিয়ে লেকচার দেওয়ার মতো মন মানসিকতা ছিল না আমার, কিন্তু স্যার ম্যামদের অনুরোধে অগত্যা উপস্থিত হলাম প্রথম বর্ষের ক্লাসে। আধা ঘন্টা নিজের এক্সপেরিয়েন্স শেয়ার করলাম তাদের সাথে। নতুন ছাত্র ছাত্রীদের নানান প্রশ্নের উত্তর দিতে লাগলাম। তাদের হাজারো কৌতূহল মেটানোর চেষ্টায় লিপ্ত হলাম। কিন্তু বাঁধ সাধল ক্লাস থেকে বেরিয়ে আসার পথে। আমার জীবনের সবচেয়ে অপ্রত্যাশিত মুহূর্ত, অনামন্ত্রিত অনুভূতির আগমনী বার্তা। পেছন থেকে কেউ আমায় অত্যন্ত রমণীয় সুরে ডাকলো, স্যার। একটু থেমে আবার শুরু করলো রিফাত। 23 বছর বয়সী রিফাত থমকে গেল এক সামান্য বাক্যে। থেমে গেল চলমান পাঁজরা। কি ছিল এই কণ্ঠে? বুকের মাঝে শুরু হলো হইচই। অবাক হয় নিজের ওপর। এরকম অনুভূতির কারণ কি?
এত বছরে কতই নারীর কণ্ঠ কানে গেছে তার, কই তখন তো এরকম ফিল হয়নি। রিফাতের মন চাইছে পেছন ফিরে সেই কাঙ্ক্ষিত মেয়েলি আওয়াজের অধিকারিণীকে দেখতে, কিন্তু অন্যদিকে একরাশ অনুভবে জোয়ার এসে পৌঁছে আর একবার সেই মন মাতানো কণ্ঠ শুনতে হলো। তাই দ্বিতীয়বার কর্ণঘাত হলো ওই একই বাক্য। স্যার, এবারে স্বরে ছিল আকুতি। সহসা রিফাত ঘুরে তাকালো। চোখের সামনে ভেসে উঠল এক 20 বছর বয়সী রমণীর হৃদয় হরিণী রূপ, মায়াবী শ্যামশ্রী অপরূপা সুন্দরী মেয়ে, যে বিমোহিতার কাছে হার মানবে হাজারো শ্বেতবর্ণ কুমারীগণ। চোখে মুখে কেমন ভীতি, অভাবে স্পষ্ট অসহায়বোধ। রিফাত নিজেকে কোনোরকম সামনে বলল। কিছু বলবে? মেয়েটি দ্রুত মাথা ঝাঁকিয়ে অস্থির কণ্ঠে বলল। এই কলেজে ভর্তির সময় শুনেছিলাম এখানে অত্যাধিক র্যাগিং হয়। ভালো স্টুডেন্টের জন্য যেমন বিখ্যাত এই কলেজ, তেমনি দুর্নাম র্যাগিংয়ের দারুণ। আফসোস হচ্ছে কিসের ক্ষেত্রে? র্যাগিংয়ের জন্য নাকি বেস্ট কলেজে ভর্তি হওয়ার জন্য? ইয়ার্নিং মেয়েটি চিপ নিয়ে ঠোঁট ভিজিয়ে দিল, আঙুলের সাহায্যে হিজাব ঠিক করল, তারপর শান্ত কণ্ঠে বলল। আফসোস না, ভয় পাচ্ছি। র্যাগিংয়ের নামে হওয়া ভয়ঙ্কর কার্যকলাপ সম্পর্কে অবগত আমি। একটা হেল্প চেয়ে আপনার কাছে, শুধু র্যাগিংয়ের হাত থেকে আমায় বাঁচিয়ে নিন। বিশ্বাস করুন, আপনার এই উপকার আজীবন ভুলব না। রিফাত শুধুই দেখল মেয়েটির আকুতি সহ মিনতি, কণ্ঠের চঞ্চলতা। হৃদয়ের অন্তঃস্থল থেকে আওয়াজ এলো। উপকারের প্রতিদান হিসেবে তোমায় চাই আমার চিত্তহরণী। রিফাত ঠোঁট নাড়িয়ে বলল। আমার সর্বোচ্চ চেষ্টা করব। এইটুকু কথাতেই মেয়েটির চোখ আনন্দে ভরে উঠল, ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে তুলে বলল। অনেক ধন্যবাদ আপনাকে। মনের ভেতরে ভয় কিছুটা হলেও কমেছে। আচ্ছা, আপনারা সময় নষ্ট করব না। আশা করি আবার দেখা হবে। মেয়েটি চলে যেতে নিলে পদচারণ থামে রিফাতের আওয়াজে। নাম কি তোমার? সালেহানুর। তার নামের মানেই ছিল ফুল। ফুল যেমন দেখলেই উদাসীনতা দূর হয়, যেমন মনের মধ্যে সৃষ্টি হয় সীমাহীন ভালো লাগা, তেমন সেই পলাকু একগুয়ের জেদি রিফাতের হৃদয়ে এসে হাজিরি জানালো একদল অনুরাগ। সেই অনুরাগকে একসময় অর্থহীন লাগতো, সেই অনুভূতি আজ দখল করেছে রিফাতের পাথর চিত্ত। মনে পড়ল আহিলের বলা কথা, তবে আমি সত্যি প্রেম জোয়ারে ভেসে গেলাম? প্রশ্ন করলাম নিজেকে, আর উত্তর হিসেবে পেলাম তীব্র গতিতে ছুটে চলা হৃদস্পন্দন। কলেজে র্যাগিং দেয়া সমস্ত ছাত্রছাত্রীদের আমি চিনতাম। স্যার ম্যামদের বিশেষ অ্যাটেনশন প্রাপ্ত ছাত্র হিসেবে প্রায়ই সকলেই আমায় জানত। তাই সেই সকল ছাত্রছাত্রীদের একান্তে বারণ করলাম, জানালাম নূরের ভীতি সম্পর্কে। কোনো রকম ঝামেলা ছাড়াই তারা নির্দ্বিধায় মেনে নিল আমার কথা। নূরকে উত্ত্যক্ত করবে না তারা, সে বিষয়ে আশ্বাস দেয়। সময় গড়ালো আপন গতিতে, তার সাথে দেখা হতো প্রায় সময়। মিষ্টি হেসে বারংবার বলতো, ধন্যবাদ স্যার। জীবনের প্রথমবার মনে হলো পৃথিবীর সকল সুর যেন এই মেয়ের কণ্ঠস্বরের কাছে নিরর্থক। আমি বুঝে গেলাম আমার মাঝে বিরাট পরিবর্তন দেখা দিয়েছে। পড়ায় মনোযোগ হারালাম, অন্যমনস্ক থাকতাম প্রায় সময়। একটা অস্থিরতা সৃষ্টি হয়েছে বক্ষ দেশে। সেই অস্থিরতা নিবারণের জন্য ওই মেয়েকেই লাগবে, এমন মনোভাব সৃষ্টি হলো অন্তরে। তাকে ছাড়া বাকি জীবন কল্পনা করতেও ভয় লাগা শুরু হলো। একদিন করিডোর থেকে যাওয়ার সময় নূরকে দেখি লাইব্রেরিতে একা বসে থাকতে। আশেপাশে তাকালাম, ছলাদ বুকে প্রবেশ করলাম। আগ বাড়িয়ে মেয়েদের সাথে কথা বলার মতো কোনো অভিজ্ঞতা ছিল না, তাই কিভাবে কথা শুরু করব ভেবে পাচ্ছিলাম না। কিন্তু ভাগ্যের পরিহাসে সেই প্রথম আমায় দেখে কথাও শুরু করে প্রথমে নূর। আসসালামু আলাইকুম স্যার। আমিও স্টুডেন্ট তোমার মতো, শুধু সিনিয়র। মনে মনে সালাম গ্রহণ করে উত্তর দেয় রিফাত। নূর নার্ভাস হাসে, তারপর মিষ্টি হেসে বলল। আসলে আপনার নাম জানি, কিন্তু স্যার বলতে ভালো লাগে। আপনার চর্চা ছড়িয়ে আছে কলেজ জুড়ে। স্যার ম্যামরা উদাহরণ হিসেবে আপনার নাম নেয়। প্লিজ বসুন। রিফাত আলগোসে হাসে। ধন্যবাদ। নূর স্মিত হাসে। রিফাত তার মুখোমুখি বসে। নূর উৎফুল্ল কণ্ঠে বলে। ধন্যবাদ তো আপনার প্রাপ্য স্যার। 4 মাসের বেশি হতে চলল আমার কলেজ জীবন। র্যাগের শিকার তো দূর, মুখোমুখিও হয়নি। আসলে আমার বাবা মায়ের আমি ছাড়া দ্বিতীয় কোনো সন্তান নেই। তারা আমায় নিয়ে চিন্তায় ডুবে থাকে। র্যাগিংয়ের বিষয় নিয়ে আমার থেকে তারা বেশি আশঙ্কায় ছিল। সেই দিন নূরের সাথে কতক্ষণ কথা হয়েছে তা সময় পরিমাপ করা সহজ হলেও আমার জন্য সেই কথোপকথন ছিল আমার অনুভূতির এক ধাপ এগিয়ে যাওয়া, অনুরাগের ছোঁয়া গায়ে মাখা।
সেদিন আমি শুধুই তাকে দেখেছি, তবুও চোখের তৃষ্ণা মেটাতে সক্ষম হইনি আমি। 2টা ক্লাস মিস দিয়েছিলাম আমার কলেজ জীবনের প্রথমবার। আফসোস হয়নি, বরং এক আলাদা আমেজ উপভোগ করেছিলাম। নিজেকে কেমন প্রেমিক পুরুষ মনে হচ্ছিল, যে কিনা তার প্রেমিকার জন্য যে কিছুই করতে পারে। সময়ের সাথে গড়ে উঠতে লাগলো আমাদের স্বার্থহীন বিরাম এক সম্পর্ক, যে সম্পর্কে আমরা একে অপরের বন্ধু ছিলাম না, কিন্তু এক অদৃশ্য অনুভব এর মাঝে এগিয়ে যেতে লাগলো আমাদের অনুবৃত্তি। ক্লাস শেষে কৃষ্ণচূড়া গাছের তলে একে অপরের সাথে গল্প করা, কিছু না বলেই মিনিটের পর মিনিট আর চোখে তাকিয়ে দেখে কাটিয়ে দেয়া, এই সব কিছু যেন আমার অভ্যাসে পরিণত হতে লাগলো। সব কিছু ঠিক চলছিল, উপলব্ধি করতে পারছিলাম আমার অনুভূতি, যা ধীরে ধীরে তীব্র অনুরাগে স্থানান্তর হচ্ছিল। শূন্য আকাশের দিকে তাকালে আপনার কেমন লাগে? মনে হয় কেউ দূরে বসে আমায় দেখছে, শুনছে। রিফাতের কথায় নূর মৃদু হেসে বলে, আপনার তো মা নেই স্যার, মাহীনা জীবন কেমন হয়? জীবন কারোর জন্য থেমে থাকে না নূর। আমার মা আমার মনে বিরাজ করে। কখনো দুঃখ পেলে মনে হয় মা কোথাও যায়নি, সে আমার পাশেই আছে। কথাটা বাচ্চা বাচ্চা মনে হলেও এটাই সত্য। আমরা মানুষেরা বড় স্বার্থপর নূর। আপন মানুষেরা হারিয়ে গেলেও আমরা জীবন কাটাই, খুব ভালো করেই কাটাই। হয়তো স্মৃতি রয়ে যায়, এমন স্মৃতি যা আমাদের হৃদয়ে সর্বক্ষণ আঁচড় কাটে। নূর মাথা ঘুরিয়ে তাকায় রিফাতের দিকে, যে কিনা আগে থেকেই তার থেকে তাকিয়ে আছে। নূর আবারও মুখ ফিরিয়ে নেয়, কেমন লাশ ভর করছে তার মাঝে। রিফাত তার তীব্র ভালো লাগার মানুষ, তাতে কোনো সন্দেহ নেই। রিফাত তার প্রথম দেখার ভালো লাগা, প্রেম নয়, এই যে অনুরাগ। নূর, হুম। তুমি সুন্দর, এই কথাটা তুমি হয়তো এর আগে 1000বার শুনেছ, কিন্তু কেউ কি তোমায় এটা বলেছে তুমি মায়াময়ী? নূর হাসি, এক উজ্জ্বল হাসি। এই হাসির মাঝে লুকিয়ে আছে নিষ্পাপ কোনো শিশু। না বলেনি, কিন্তু আমার মা বলে আমার নামের সাথে আমার মিল আছে। কথাটি বলেই নূর উঠে চলে যায়, আর রিফাত তাকিয়ে রয় নূরের যাওয়ার দিকে। মেয়েটার পথ ধরে পিষে যাওয়া কৃষ্ণচূড়া ফুল হাতে তুলে নিল রিফাত, তারপর বিড়বিড়িয়ে বলে, নূর, আমার মায়াময়ী নূর। কিন্তু হঠাৎ কিছুদিন নূরের দেখা মেলেনি। ক্যাম্পাস হোস্টেল জুড়ে তাকে তন্ন প্রায় খুঁজেও খবর মেলেনি তার। হোস্টেল রুমে এক নাগারে পায়চারি করছিলাম আমি। অত্যাধিক অস্থির লাগছিল নিজেকে, কারণ গত 3 দিন নূরের সাথে দেখা হয়নি। নিজেকে কেমন পাগল ঠেকছিল। সমস্ত কিছু বিষাদ বর্ণন লাগছিল আমার কাছে। বিছানা জুড়ে মোটা বইগুলো আমার কাছে নিরর্থক মনে হচ্ছিল। নিজেকে সামলে ওঠার জন্য বারান্দায় দাঁড়ালাম, আর মাঝেই হাজির হলো আহিল। বাহিরের দিকে তাকাতেই কথাটি বলে উঠল রিফাত, তার কণ্ঠে কম্পন অনুভব করলো আহিল। অবাক হয় নিজের বন্ধুর ক্লেশ পরিস্থিতি দেখে, এক ঢোক কিল নিরস গলা ভেজাতে। উত্তর তার কাছে আছে, কিন্তু তার রিফাতকে শান্ত করার মতো না, বরং আরও অস্থির করে তোলার মতো। নূরের খবর পেয়েছে তার রুমমেট বান্ধবীর কাছ থেকে। আহিলকে চুপ করে থাকতে দেখে রিফাত লাল হয়ে ওঠা আখি জোড়া নিক্ষেপ করলো তার পানে। ছেলেটি এবার ঠোঁট ভেজালো, আমতা আমতা করে বলল, নূর হসপিটালে ভর্তি রিফাত। গত 3 দিন আগে রাস্তায় ওকে কেউ অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে। কোন হসপিটাল? আহিলের কথা শেষ হওয়ার আগেই রিফাত জিজ্ঞাসা করে। আহিল থেমে যায়, বাহির পানে একবার পরন্ত বিকেলের দিকে তাকিয়ে দেখে। দেখ রিফাত, আমার কথা শোন, কোনো রকম পাগলামি করবি না তুই। যা জিজ্ঞেস করেছি তা বল। দাঁত কিরবির করে কথাটি উচ্চারণ করলে আহিল ভরকায়, শান্ত কণ্ঠে বলে, হসপিটাল, 1st ফ্লোর, 3rd করিডোর। রিফাত আর এক মুহূর্ত দাঁড়ালো না, এক প্রকার ছুটে বেরিয়ে গেল রুম থেকে। মাতালের মতো দিক বেদিক নির্ধারণে ব্যর্থ প্রায় হয়ে ছুটে চলেছিলাম আমি। সেই সন্ধ্যার আবছা আলোর মাঝেও কোথাও গুম হয়ে যাচ্ছিলাম যেন। শান্তি মিলবে শুধু নূরকে দেখে। হসপিটালের সামনে এসে ধুক ধুক বুকে এগিয়ে গেলাম, কোনো দিকে না তাকিয়ে বড় বড় পা বাড়ালাম দ্রুত গতিতে। তার কেবিনের দরজার সামনে এসে থমকে গিয়েছিলাম। কাপা হাতে দরজা খুলে ভেতরে দেখতেই অন্তর কুকড়ে উঠল। হাতে স্যালাইন, নাসা গ্রন্থিতে পাইপের মাধ্যমে অক্সিজেন সরবরাহ করা হচ্ছিল। সর্বদা হিজাবের মাঝে নিজেকে গুটিয়ে রাখা মেয়েটা উন্মুক্ত প্রায়, লম্বা চুল বেড ছাড়িয়ে নিচে ঝুলছে। সেই দিন প্রথমবার আমি নূরের মা বাবাকে দেখেছিলাম। মেয়ের অসুস্থতায় মনমরা 2 অবয়ব, কিন্তু তারা আমায় দেখে কোনো রকম ভাব প্রকাশ করল না, বরং করুণ চোখে তাকালো আমার দিকে। ধীর পায়ে এগিয়ে গেলাম, পদচরণ থামালাম নূরের পাশে গিয়ে।
স্যার, রিফাত জাঁকিয়ে উঠল। নূরের কণ্ঠ অসুস্থতায় ভরা, তারপরও ঠোঁটের কোণ দখল করা হাসি। সেই এক চিলতে হাসি রিফাতকে কাঁপিয়ে তুলতে ব্যর্থ করল। চোখের তৃষ্ণা এখন মনে হাজির হলো। 4 দিন যেন তার 4 যুগ ঠেকছিল রিফাতের কাছে। শত শত বছর রিফাত নূরকে দেখে কাটিয়ে দিতে পারবে। রিফাত কোনো রকম বলল। কেমন আছো নূর? ঠোঁটের হাসি ফুটে উঠল এবার। ক্লান্ত ভাব স্পষ্ট কণ্ঠে বলল। আলহামদুলিল্লাহ। রিফাত বিস্মিত হলো তীব্র অসুস্থতার মাঝেও আল্লাহর শুকরিয়া আদায়কারী নূরকে দেখে। সত্যি মেয়েটা আলাদা, মেয়েটা অনন্য। রিফাত এবার শান্ত থাকতে পারল না, ঝুঁকে গেল কিছুটা নূরের দিকে। মেয়ের আদুরে মুখশ্রীতে নিজের চোখ জোড়া ঘুরিয়ে নিতে নিতে বলল। হঠাৎ কি হলো এটা নূর? নূর উত্তর করল না। রিফাত আবারও বলল। কথা বলো নূর, আমার মাঝের ক্লেশ কি তুমি দেখতে পাচ্ছ না? ঠোঁটে লেগে থাকা হাসি মুহূর্তেই হারিয়ে গেল। মুখ ঘুরিয়ে অন্য পাশে তাকালো মেয়েটা। নূর দেখেছে রিফাতের বিধ্বস্ত অবস্থা, উস্কো খুস্কো চুল, লাল আঁখি জোড়া। রিফাতকে দেখে কেউ চোখ বন্ধ করে বলে দিতে পারবে ছেলেটা রাতের পর রাত ঘুমোয়নি। হুট করে নূরের ভাবমূর্তি বদলালো, ভারী নিঃশ্বাস ফেলে বলল। চলে যান রিফাত। রিফাত চমকালো। নূর এই প্রথম তার নাম নিল। মনে প্রাণে ভালো লাগার চেয়ে বেশি বিষণ্ণতা ছড়িয়ে পড়ল। নূরের কণ্ঠে ছিল কিছুটা কঠিন। রিফাতও দমে যায়নি, সেও তেজি হয়ে উঠল যেন। ভারী খেয়ে ভাব প্রকাশ করে বলল। না, যাব না, সত্যি জানতে চাই। যদি মিথ্যে বলি? নূর মিথ্যে বলে না। নূর সত্যিও বলতে চায় না। আপনি আমায় দেখে নিয়েছেন, এবার চলে যান রিফাত, দয়া করে চলে যান। রিফাত শান্ত দৃষ্টিতে তাকিয়ে রইল কিছুক্ষণ নূরের দিকে। নির্মল ও শশী মেয়েটার রুক্ষ আচরণে অভিশংখ্যা হলো কিছুটা। বুকের মধ্যে বইল দমকা বাতাস। দীর্ঘশ্বাস ছেড়ে নূরের মা বাবাকে সালাম দিয়ে বেরিয়ে এলো কেবিন থেকে। সে চাইলে নিজের তীব্র জেদ দেখিয়ে নূরের কাছ থেকে কথা আদায় করতে পারত, কিন্তু এই মুহূর্তে নূরের কথা মেনে নেওয়াটাই শ্রেয় বলে মনে করল রিফাত। রিফাত বেরিয়ে যেতে নূর ডুকরে কেঁদে উঠল। মেয়ের কান্না দেখে মা দ্রুততার সাথে ছুটে এসে জড়িয়ে ধরল নূরকে। মায়ের মঞ্চে বোঝে সবটাই। নূরের জোরালো কান্নায় মুখরিত হয় পরিবেশ। নূরের বাবা কেবিনের এক কোণে দাঁড়িয়ে অবলোক তাকিয়ে রয়েছে নিজের একমাত্র মেয়ের দিকে। সে যে অসহায়, সে যে শূন্য প্রায়, তার হাতে যে কিছুই নেই। তার মেয়ে আর কতদিন তাকে আব্বু বলে ডাকতে পারবে সেই নির্ধারিত সময়ও তার মস্তিষ্কে নেই। পৃথিবীতে হয়তো এইরকম বাবা অনেক কম আছে যার অসহায়ত্ব আকাশ ছোঁয়া, অনুভয়ে ভরপুর। কাঁদে না আমার আম্মু, কাঁদে না, শরীর খারাপ করবে তো আরও। আল্লাহ আমায় খুব ভালোবাসে, তাই না মা? তাই তো আমায় তাড়াতাড়ি নিজের কাছে নিতে চায়। নূরের এ কথায় তার বাবাও স্থির থাকতে পারল না। ছুটে এসে মেয়ের এক পাশ জড়িয়ে ধরে, কান্নারদ্ধ গলায় বলে। মাফ করে দে মা আমায়, তোর আব্বু যে ক্ষমতাহীন, অক্ষম, অসহায়। তুমি কেন মাপ চাইছো আব্বু? তুমি তো পৃথিবীর শ্রেষ্ঠ বাবা। ছেলেটা তো তোকে চায় আম্মু। ছেলেটার চোখে মুখে তোর জন্য অগাধ অনুভূতির দেখা মিলে। কতদিন লুকাবি? আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত। কথাটি বিড়বিড় করে বলে ওঠে নূর। তার জীবনের প্রথম ভালোবাসার অনুভূতি রিফাত, কিন্তু আফসোস সেই ভালোবাসাকে আঁকড়ে ধরে বাঁচতে পারবে না সে। বাঁচলেও কতদিন, সেই হিসাবও কষা ছেড়ে দিয়েছে নূর। শেষের দিনগুলো রিফাতকে দেখেই কাটিয়ে দিতে পারবে সে। ভালোবাসার যন্ত্রণার হয়, হ্যাঁ হয়। নূরকে দেখে সে যন্ত্রণার আভাস মেলে। পরাধীন ভালোবাসার স্বাধীন প্রেমিকা আমি। দুর্বল অসহায় মেয়েটার জীবনের কেন্দ্র হয়ে দাঁড়াচ্ছ তুমি রিফাত। সেদিন কেবিনের দরজার ওপাশে ঘটে যাওয়া এই ঘটনার সাক্ষী হয়ে রইল 3 মানুষ। নূর, নূরের বাবা এবং মা, আর হয়তো সেই পরন্ত বিকেল। একদল পাখি, শান্ত বাতাস, আর কেবিনের দেয়ালে আটকে থাকা নিষ্ঠুর সময় বহমান ঘড়িটা। সেদিন উত্তেজিত হয়ে কেবিন থেকে বেরিয়ে আসলেও শান্ত হতে পারেনি আমার মন। বারবার ভেসে আসছিল নূরের ক্লান্ত অসুস্থ মুখশ্রী, রুক্ষ কণ্ঠ, আর সে কেবিনের ঠান্ডা বাতাস যেন আমায় আষ্টে পৃষ্ঠে ছেঁকে ধরেছে। ডক্টরদের কাছ থেকে নূরের অসুস্থতার কথা জানার চেষ্টা করলেও কোনো রূপ উত্তর মেলেনি। ছটফট করে উঠল চিত্ত। নিজের অজান্তেই ভারাক্রান্ত হয়ে ওঠে আমার হৃদয়, মস্তিষ্ক বিকৃত প্রায়। নূরের অসুস্থতার কারণ জানতে যেন মরিয়া মজনু আমি। পরদিন আবার নূরের সাথে দেখা করতে গেলে তারা জানায় নূরের আজ সকালেই ছুটি হয়ে গেছে। খুশি হলাম,
তাদের ঠিকানা জানতে চাইলে বলল এটা তাদের হসপিটাল রুলসের বাইরে। কিন্তু হাত গুটিয়ে বসে থাকার মতো ছেলে নই আমি, তাই খোঁজ লাগালাম। অবশেষে মিলল নূরের বাড়ির ঠিকানা। সময় নষ্ট না করে চললাম তার বাড়ির উদ্দেশ্যে। দোতলা বাউন্ডারি ঘেরা বাড়ির সামনে এসে দাঁড়ালাম। চিত্তনীর নামে এই বাড়িটি দেখে শিথিল হলো হৃদয়। কলিং বেল বাজাতেই দরজা খুলল নূরের মা। আমায় দেখে তিনি অবাক হলেও ঠোঁটের কোণে টানলেন মৃত হাসির রেখা, যে হাসি শুধুই দেখানোর জন্য, যে হাসির পেছনে নেই কোনো আনন্দ আর নাহি আছে কোনো অভিভক্তি। আমি সালাম করলাম, উত্তর দিলেন বিনয়ী স্বরে। কোনো রকম জড়তা ছাড়াই বললাম, নূরের সাথে দেখা করতে চাই আন্টি। ভদ্রমহিলা কিঞ্চিৎ বিচলিত হলেন, ততপর কিছুটা জড়তার সাথে বললেন,